বাংলাদেশে খুব সহজ একটা কাজ হচ্ছে কাউকে ধর্ম অবমাননার অভিযোগে শায়েস্তা করা, গণপিটুনি দিয়ে মেরে ফেলা কিংবা যে কোনোভাবে তার বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড করলে সেগুলো আর বিচারের আওতায় আসে না। সব থেকে সহজ অস্ত্র হচ্ছে ধর্ম অবমাননা করেছে, মার বেটাকে। ব্যাপারটা ওই পর্যায়ে চলে গেছে। অথচ বাংলাদেশে ধর্ম রক্ষার কাজ যারা করেন বলে দাবি করেন, সেই মানে মাওলানা হুজুর যাদের ওপরে মানে সাধারণ মুসলিমদের আস্থা অনেক বেশি, তারা কেউ কেউ কখনো কখনো ওয়াজের নামে ওয়াজ মাহফিলে যে সকল কর্মকাণ্ড, যে সকল কথাবার্তা ধর্ম অবমাননার কর্মকাণ্ডগুলো করেন, সেগুলোকে কখনোই আমরা ধর্ম অবমাননা হতে দেখিনি। এই যেমন আমির হামজা, তিনি কোরআনের ভুল পেয়েছেন, তার মানে মানে কি বলবো, 152 না 52 জায়গায় তিনি কোরআনের ভুল পেয়েছেন। এই কথা যখন ওয়াজ মাহফিলে বলেন, তখনও তাকে কিন্তু ধর্ম অবমাননার অভিযোগে কাউকে অভিযুক্ত করতে আমরা দেখিনি। সেই কারণেই প্রশ্ন ওঠে যে সাধারণ মানুষ যাদের ধর্ম সম্পর্কে তেমন কোনো জ্ঞানই নেই, তারা যদি একটু ভুলভ্রান্তি করে, তাদেরকে পেটানো হয়, পিটিয়ে মেরে ফেলা হয় ধর্ম অবমাননার অভিযোগে, অথচ এরা জেনে শুনে এই মানে মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি নিয়ে, পরনে জুব্বা নিয়ে যে এই কথাগুলো বলে, এদের ধর্ম অবমাননা হয় না। আবার এরা মানে ছোটোখাটো ধর্ম অবমাননার ব্যাপারে কিংবা একটু আধটু এই ব্যাপারে এই গান গাচ্ছে সাধু সন্ন্যাসী, তাকে ধরো, চুল কেটে দাও, এটা করো, ওটা করো, গান বাজনা হারাম, আবার মানে অন্যের গানে, মমতাজের গানের সুর নকল করে নতুন কথা লাগিয়ে ওয়াজে সেই গান গাওয়া আরাম, এই ব্যাপারগুলোও আমরা দেখি। এই ব্যাপারগুলো যখন দেখি তখন আমরা অবাক হই, আমাদের আসলে কিছু বলার থাকে না। অথচ মাদ্রাসাতে একের পর এক শত শত শিশু নির্যাতনের ঘটনা ঘটছে, বালাৎকারের ঘটনা ঘটছে, এদের মুখে একটি প্রতিবাদের শব্দও আমরা শুনি না। অথচ এরা পড়ে থাকে সংসদে, সংসদের বাইরে, লালনের মাজারে অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে এটা প্রতিষ্ঠিত করার উন্মত্ত নেশায়। বলছি কুষ্টিয়ার এমপি, কুষ্টিয়া সদরের এমপি আমির হামজার কথা। যে সদরে তিনি এমপি হয়েছেন, সেই সদরটা মূলত লালনের দেশ। কুষ্টিয়া লালনের দেশ, রবীন্দ্রনাথের দেশ, মীর মোশাররফ হোসেনের দেশ, কাঙাল হরিনাথের দেশ। এই মানে সংস্কৃতির রাজধানী যেটা, সেই সংস্কৃতির রাজধানীর মানুষ আমির হামজাকে নির্বাচিত করেছে, খুবই ভালো কথা, তাদের পছন্দ হয়েছে, নির্বাচিত করেছে। এখন তাদের ওই নির্বাচিত আমির হামজা সংসদে দাঁড়িয়ে বলছেন লালনের মাজারে অনৈতিক কর্মকাণ্ড হয়, লালনের মাজার মূলত মাদকের অভয় আশ্রম, এই ধরনের কথা বলছেন। এবার কি একটু খুশি হয়েছেন? অনেক বেশি খুশি হওয়ার কথা কুষ্টিয়া সদরের ভোটারদের, যারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন। কি বোঝাতে চাইছেন আমির হামজার সংসদে লালনের মাজারে কিংবা লালনকে মাদকের সঙ্গে তুলনা করে লালনের মাজারে অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে এই ধরনের কথা বলে? তারা কি লালনকে এই দেশ থেকে, এই সংস্কৃতি থেকে নিশ্চিহ্ন করতে চান? আজকে ক্ষমতায় না থেকেও যদি এই ধরনের অবস্থান কিংবা মানে বাঙালি সংস্কৃতি, বাংলা সংস্কৃতির বিরুদ্ধে এই ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ আমরা দেখি, তাহলে তারা ক্ষমতায় গেলে কি কি করত সেটা কি আমরা অনুমান করতে পারি? চলুন সংসদে তিনি কি বলতে চাইলেন একটু বুঝে দেখি, বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমির হামজার কথা। কখনো কখনো ওয়াজে তিনি বলেন হুজুর কিন্তু ভার্সিটির মাল, হুজুর কিন্তু সব জানে। কখনো কখনো তিনি রিক্সা চালক যখন মানে কুষ্টিয়ার রাস্তায় দুইজন নারী যাত্রী নিয়ে যান, তখন তার শরীরের তেজ বেড়ে যায়, উত্তেজনা বেড়ে যায়। এই ধরনের কথাবার্তা, এই ধরনের উত্তেজক বক্তব্য ওয়াজে দেন, সেই বক্তব্যগুলো আমরা শুনি। কখনো কখনো তিনি মিথ্যা করে বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি পরীক্ষা দিয়েছিলেন, সকালে উঠে তিনি দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মদ দিয়ে কুলি করে।
এছাড়া তো আরও বহু বক্তব্য আছে, এহেন কোনো মানে বক্তব্য নেই। যা সম্প্রতি এই যে মামলা খেয়েছেন, একাধিক মামলা খেয়েছেন তিনি বিদ্যুৎ মন্ত্রীকে নাস্তিক, ইসলাম বিরোধী বলে। মানে যাকে ইচ্ছা তাকে তারা নাস্তিক বলতে পারেন, ইসলাম বিরোধী বলতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। সেই তিনি এবার সংসদে দাঁড়িয়ে বললেন লালনের মাজারে অনৈতিক কর্মকাণ্ড হয়, লালনের মাজার হচ্ছে মাদক দ্রব্যের অভয় আশ্রম। লালনকে মাদকের সঙ্গে মিশিয়ে কি ফায়দা লুটতে চান তারা? আসলে কুষ্টিয়া থেকে লালনের আশ্রম, লালনের মাজার নিশ্চিহ্ন করতে চান? কি বলছেন তিনি? প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন। লালনের মাজার এলাকা মাদক মুক্ত করার উদ্যোগ আছে কিনা সংসদে প্রশ্ন আমির হামজার। অর্থাৎ লালনের মাজার হচ্ছে মাদক যুক্ত এলাকা। ঠিক আছে, চলুন কি বলছেন দেখি। কুষ্টিয়ার লালন শাহর মাজার এলাকায় সংস্কৃতির নামে অনৈতিক কর্মকাণ্ড। সংস্কৃতির নামে অনৈতিক কর্মকাণ্ড, অনৈতিক কর্মকাণ্ড বলতে কি বোঝেন আপনি? ওখানে কি মানে ওই যে বালাৎকারের ঘটনা ঘটে? ওখানে কি মাদ্রাসাতে শিশু নির্যাতনের, মাদ্রাসার হুজুর, বড় হুজুররা মানে ওই 7 বছরের 9 বছরের শিশুকে প্রেগনেন্ট বানিয়ে 7 মাসের অন্তঃসত্ত্বা বানিয়ে দিয়ে মানে এগুলো ঘটে লালনের মাজারে? ঘটে না তো। তো কি বলছেন তিনি? তিনি বলছেন যে মাদকের মানে অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের বিস্তার চলছে দাবি করে ওই জেলার জামাতে ইসলামের সংসদ সদস্য আমির হামজা বিষয়টি সংসদে তুলে বন্ধের কোনো উদ্যোগ আছে কিনা জানতে চেয়েছেন। কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য আমির হামজা সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কাছে এই প্রশ্ন করেন। আমির হামজাও সংস্কৃতি বিষয়ক প্রশ্ন করছেন। এমনই দুর্দিন এসেছে বাঙালি জাতির ভাগ্যে। কি বলছেন তিনি? আমির হামজা বলেন, কুষ্টিয়ার লালন শাহর মাজার এটা মাদকদ্রব্য মুক্ত এলাকা করার জন্য কোনো উদ্যোগ আছে কিনা, কারণ এখানে তো প্রশাসনের পাহারায় তার জন্ম অনুষ্ঠান ও মৃত্যু অনুষ্ঠানে 3 দিন করে 6 দিন এখানে যে সমস্ত অনৈতিক ও সংস্কৃতির নামে যে সমস্ত কাজগুলো হয় সেগুলো বন্ধে কোনো উদ্যোগ মন্ত্রীর আছে কিনা এই প্রশ্ন করছেন। অর্থাৎ লালনের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এগুলো পালন করা যাবে না, এগুলো বন্ধ করতে হবে। তিনি সংস্কৃতি মন্ত্রীকে বলছেন। সংস্কৃতি মন্ত্রী এটার কোনো প্রতিবাদ না করে বলছেন যে সারা দেশকেই তিনি, কুষ্টিয়া লালন একাডেমি শুধু না, সারা দেশকেই তিনি মাদক মুক্ত করতে চান। মানে এক অর্থে সংস্কৃতি মন্ত্রীও স্বীকৃতি দিয়ে দিলেন যে লালনের মাজার হচ্ছে মাদকের অভয় আশ্রম। সংস্কৃতি মন্ত্রী বলেন, শুধু কুষ্টিয়া লালন শাহর এই স্মৃতি বিজড়িত এলাকায় নয়, আমাদের পরিকল্পনা আছে সারা দেশে মাদকের বিরুদ্ধে আমাদের সরকারের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশকে আমরা মাদকমুক্ত করতে চাই এবং মাদকমুক্ত করার জন্য ব্যাপক পরিকল্পনা আমাদের আছে। আমাদের কপালে এরকম দুর্ভাগ্যজনক সংস্কৃতি মন্ত্রীও জুটেছে যিনি এই কথার প্রতিবাদ না করে বলছেন শুধু কুষ্টিয়ার লালনের মাজার না, সারা দেশই তিনি মাদক মুক্ত করতে চান। তার মানে তিনি সরাসরি সংসদে স্বীকৃতি দিয়ে দিলেন যে লালনের মাজার এলাকা হচ্ছে মাদকের অভয় আশ্রম। মাদক নির্মূলকে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে যুক্ত করে মন্ত্রী বলেন, মাদক মুক্ত তখনই হবে যখন একটা সমাজে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়ে থাকে। মাদকের বিস্তারের জন্য বিগত সময়ে ক্ষমতাসীন সরকারকে দায়ী করে, এটা তো বাংলাদেশের একটা মানে আলাদা একটা সংস্কৃতি। মানে অন্যকে দায়ী করা, অন্য সরকারকে দায়ী করা, অন্য সরকারের কাঁধে খ্যাচ করে একটা কামড় দেওয়া, এটা একটা রাজনৈতিক কালচার হয়ে গেছে। সেই কালচার যে চেঞ্জ হয়ে যাবে সেটা প্রত্যাশা করা যায় না। কিন্তু আমরা এমন একজন সংস্কৃতি মন্ত্রী পেয়েছি যে সেই সংস্কৃতি মন্ত্রী স্বীকৃতি দিচ্ছেন কুষ্টিয়ার লালন শাহর আশ্রমটা এটা হচ্ছে মাদকের অভয়ারণ্য। এখন বিনীত প্রশ্ন সেটা হচ্ছে যে আমির হামজা যেটা বলার চেষ্টা করছেন, সাধু সন্ন্যাসীরা ওখানে ওই ওফাত দিবস, জন্মদিবসের অনুষ্ঠানে এক জায়গায় হয়, তারা সিদ্ধি সেবন করে, যেটাকে তারা সিদ্ধি বলে, যেটাকে আমরা মানে গাঁজা বলি। এটা সত্য, এটা ঠিক আছে, এটা মিথ্যা না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটাকে কি আপনি নিয়ন্ত্রণ করতে চান? সাধু সন্ন্যাসীদের ব্যক্তিগত জীবনচর্চাকে আপনি নিয়ন্ত্রণ করতে চান?
প্রশ্ন হচ্ছে এটা। যদি উত্তর হয় হ্যাঁ আমি নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আবার রিপিট প্রশ্ন হচ্ছে যে এই সাধু সন্ন্যাসীরা তাদের সাধনার জন্য যে সিদ্ধি সেবন করে কিংবা তাদের গানের আসরে যে কাজগুলো করে সেই কাজগুলো করার মাধ্যমে সমাজে কি কি নেগেটিভ প্রভাব তারা ফেলছে। তারা কি ওপেন সমাবেশে তারা বলছে এরকম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি সকালবেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মদ দিয়ে কুলি করে, বলছে তারা? এমন কোনো সাধু সন্ন্যাসীকে দেখা গেছে যারা সিদ্ধি সেবন করে তারা বলছে যে আমি কোরআনের ১৫২ জায়গায় ভুল পেয়েছি? এমন কোনো সাধু সন্ন্যাসী আছে যারা বলছেন রিকশাওয়ালা 2 জন নারীকে যখন তার প্যাসেঞ্জার হিসেবে পায়, সেই নারীর দৈহিক গড়ন দেখে, ওড়নার ফ্যাকাম দেখে তার শরীরে একটা আলাদা উত্তেজনা তৈরি হয়, তার রিকশার প্যাডেল মারার স্পিড বেড়ে যায়? এই ধরনের কথাবার্তা কি কোনো সাধু সন্ন্যাসী কখনো সিদ্ধি সেবন করে এসে জনসমাবেশে বলেছে? যদি না বলে থাকে, তারা যদি সমাজকে নেগেটিভলি প্রভাবিত না করে থাকে, সমাজে কোনো ক্ষতিকর কারণ তারা যদি না হয়ে থাকে, তাহলে তাদের ব্যক্তিগত জীবনচারণ, ব্যক্তিগত সাধনা, ব্যক্তিগত কর্মকাণ্ড, সেটাকে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন কি? হ্যাঁ, আপনি পাইকারি দরে যদি বলেন যে ওখানে গাঁজা খাওয়া হচ্ছে, এটা বন্ধ করতে হবে, আপনি সেটা বলতেই পারেন। কিন্তু আপনি এটা বলার সাথে পাল্টা এই প্রশ্নগুলো যখন আপনাকে করা হবে, উত্তর দিতে পারবেন? মানে আমার বুঝে আসে না আসলে যে এখন পর্যন্ত বাংলাদেশে তো বটেই, সারা পৃথিবীতে যারা সঙ্গীত সাধনা করে, যারা লালন ফকিরের ধ্যানে মগ্ন থাকে, তারা কি কখনো পৃথিবীর কোনো প্রাণীর ক্ষতির কারণ হয়েছে? এমনকি তো তারা এটাও মানে যে তারা প্রাণী হত্যা করে মাংস খায় না। এমনকি অনেক সাধু সন্ন্যাসী আছে যে মাছের প্রাণ হরণ করতে হবে বলে মাছও খায় না, তারা সবজি খেয়ে জীবনযাপন করেন। তাদের জীবনচারণের সঙ্গে আপনি যদি কনফ্লিক্ট তৈরি করতে চান, আপনি যদি বলতে চান তাদের ওইটাকে কেন্দ্র করে আপনি যদি বলতে চান যে ওখানে অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে, অনৈতিক কর্মকাণ্ডকে সংজ্ঞায়িত করার অধিকার আপনার রয়েছে। কিন্তু আপনি কিভাবে সংজ্ঞায়িত করছেন? আপনি শত্রুতার ভিত্তিতে সংজ্ঞায়িত করছেন, নাকি ঠিকভাবে আপনার মতো করে সংজ্ঞায়িত করছেন, নাকি সামষ্টিকভাবে সংজ্ঞায়িত করছেন? সেই সংজ্ঞা নির্ধারণের উপরে নির্ভর করবে আপনি আদতে কি বলতে চান, কোন ন্যারেটিভ দাঁড় করাতে চান। খুব সিম্পল ইকুয়েশন, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত এই পৃথিবীর ইতিহাসে কোনো সাধু সন্ন্যাসী তার ব্যক্তিগত জীবন চর্চার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে তারা ডুবে থাকলেও তারা জীবনে কখনো কোনো মানুষের জন্য ক্ষতির কারণ হয়নি। আর যারা মুষ্টিমেয় কিছু যারা ধ্যানমগ্ন থাকে, সাধন কর্ম করে, তাদের জীবন নিয়ে যদি আপনি এত বেশি কি বলবো যে অতি উৎসাহী হয়ে পড়েন, তার আগে তো আপনার দিকে অনেকগুলো তীর ছুঁড়ে মারবে অনেকেই, প্রশ্নের তীর, যে আপনি আপনার জীবনকে কতটা কি বলবো যে কতটা গুছিয়ে রাখতে পেরেছেন, আপনি আপনার কর্মকাণ্ড কি এই পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন যে আপনার কথা, আপনার কর্ম এই সমাজে নেগেটিভ কোনো প্রভাব ফেলছে না? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।